আচ্ছা, তো দেখো শোনা যাচ্ছে আশা করছি। আজকে আমরা হুইপ থেকে শুরু করব বলেছিলাম। হুইপটা কি জিনিস? হুইপ হচ্ছে, পার্লামেন্টে তো বহু রাজনৈতিক দলের সদস্যরা থাকে এমপি হিসাবে। হুইপ ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা তাদের এমপি গুলোকে পার্লামেন্টের মধ্যে একটা নির্দিষ্ট কাজ করার জন্য কঠোর আদেশ জারি করে থাকে, সেটাকে আমরা হুইপ বলবো। অর্থাৎ দেখা গেল যেই ওয়াকআপ বিল যেটা পাশ হচ্ছে, কোনো একটা পার্টি এক্স ওয়াই জেড নামে কোনো একটা পার্টি তার নেতৃত্ব বললো যে আমার সমস্ত এমপিরা ওয়াকআপ বিলের পক্ষে ভোট করতেই হবে, এবং এটা আমি হুইপ জারি করলাম। তার মানে কি বুঝলাম? তার মানে সমস্ত তার রাজনৈতিক দল থেকে যতগুলো এমপি রিপ্রেজেন্ট করছে প্রত্যেককেই কিন্তু ওয়াকআপ বিলের পক্ষে বাধ্যতামূলকভাবে ভোট করতেই হবে। ঠিক আছে? এবার যদি সেই রাজনৈতিক দল জানতে পারে, একবার রিপিট করবেন না? আরেকবার শুনতে পেলাম না। এই সাউন্ড সবার কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে টুম্পার একবার রিজয়েন করো তো। আচ্ছা, তো কি বলছিলাম, হুইপ হচ্ছে একটা কঠোর রাজনৈতিক নির্দেশ যেটা এমপি গুলোকে তাদের রাজনৈতিক দল বা দলের সর্বোচ্চ নেতা দিয়ে দিয়ে থাকে। অর্থাৎ এমপিদেরকে যদি সেই দলের সর্বোচ্চ নেতা বলে যে আমার এই পক্ষে ভোট করতে হবে, বিলের পক্ষে ভোট করতে হবে, আমি এটা হুইপ জারি করলাম, তার মানে মনে রাখবে সেই এমপিরা প্রত্যেকেই সেই বিলের পক্ষে ভোট জারি করতে বাধ্য। বোঝা গেল? সেখানে যদি রাজনৈতিক নেতা জানতে পারে যে কোনো একজন এমপি হুইপ বা নির্দেশ না মেনে বিলের বিপক্ষে ভোট করেছে, তাহলে কিন্তু সেই যে এমপি, সেই এমপির বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন ল চালু করা যেতে পারে। ঠিক আছে? এটাকেই আমরা হুইপ বলছি। কি বলছে এখানে দেখি, দ্য হুইপ নিদার মেনশনড ইন দ্য কনস্টিটিউশন নর ইন দ্য পার্লামেন্টারি স্ট্যাচুটরি। কনস্টিটিউশনেও হুইপ ব্যাপারটা কোথাও বলা নেই, এমনকি পার্লামেন্টারি যে সিস্টেম বা পার্লামেন্টারি যে আইন সেখানেও হুইপ ব্যাপারটা কোথাও বলা নেই যে হুইপ কাকে বলবো। ইট ইজ বেসড অন দ্য কনভেনশন অফ দ্য পার্লামেন্টারি গভর্নমেন্ট। এটা পার্লামেন্টারি গভর্নমেন্ট যেখানে যেখানে চলে সেই সমস্ত জায়গায় এই হুইপ ব্যাপারটা রয়েছে, এবং এই হুইপ ব্যাপারটা আছে বলেই পার্লামেন্টারি গভর্নমেন্টের একটা অঙ্গ হিসাবে এটা আমাদের ভারতবর্ষে ট্র্যাডিশনালি বা কনভেনশনালি চলে আসছে। বোঝা গেল? আচ্ছা, the member are supposed to follow the directives of the whips which is given by their own political party. হুইপ জারি করলে কি হয়, দ্য মেম্বার মানে এমপি যারা আছে এদেরকে সেই ডিরেক্টিভস ফলো করতে হয় যেগুলো তাদের পলিটিক্যাল পার্টি দিয়েছে। অর্থাৎ যদি বলে যে এটা আমার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট, প্রত্যেকটা এমপি কে বলছি যে আমার এই রাষ্ট্রপতি ক্যান্ডিডেটের হয়ে ভোট করতে হবে, এবং তার মানে তিনি সেই এমপি সেই রাষ্ট্রপতি ক্যান্ডিডেটের বিরুদ্ধে গিয়ে আর ভোট করতে পারবে না। অর্থাৎ এটা হুইপ জারি করা হয়েছে। কারণ হুইপ না মানলে কি হয়, তোমরা অ্যান্টি ডিফেকশন ল সেখানে তোমরা দেখতে পাবে, বা যদি পড়া হয়ে গিয়ে থাকে সেখানে দেখেছো যে অ্যান্টি ডিফেকশন লয়ে হুইপ যদি না মানে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল এর জন্য আবেদন করতে পারে সেই রাজনৈতিক দল, যে আমার হুইপ মানছে না, তার মানে আমার রাজনৈতিক দলের কথা সে শুনছে না, সুতরাং একে আমার দল থেকে বহিষ্কার করা হোক। হুইপ ব্যাপারটা মোটামুটি বোঝা গেছে আশা করছি, মোটামুটি কেন ঠিকঠাকই বোঝা গেছে আশা করছি। এরপর আসছি সেশন অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের কতগুলো সেশন হয়, কেমন কেমন সেশন হয় সেগুলো আমরা দেখব পরে। প্রথমে সমনিং। সমনিং মানে ডেকে পাঠানো, যে আমাকে পার্লামেন্টের সেশন হবে তার জন্য ডেকে পাঠানো হবে। সমন মানে ডেকে পাঠানো, এবং তোমরা আগেও জানো প্রেসিডেন্ট এটা ডেকে পাঠায়, আগে পড়েছো। The president time to time summons each house of the parliament to meet. প্রেসিডেন্ট সময় সময় মতো প্রতিটা হাউসকে ডেকে পাঠায় তাদের একত্রিত হওয়ার জন্য বা তাদের মিট করার জন্য। ঠিক আছে?
কারণ পার্লামেন্টে তো সারা বছর ধরে সেশন হয় না, যখন সেশন হবে তখন তো সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এমপিরা রয়েছে, পুরো ভারতবর্ষ জুড়েই বিভিন্ন লোকসভা কেন্দ্র ছড়িয়ে রয়েছে, তাহলে প্রত্যেকটা এলাকার এমপি কে তো ডেকে আবার দিল্লিতে পার্লামেন্টে আনতে হবে, এই কাজটা কে করবে? তাদেরকে ডাকবে কে? তাদেরকে ডাকবে প্রেসিডেন্ট। The maximum gap between two session of parliament cannot be more than 6 months. 6 month বা 180 দিনও অপশনে থাকতে পারে। 6 মান্থও থাকতে পারে বা অপশনে 180 ডেজও থাকতে পারে। তাহলে ম্যাক্সিমাম গ্যাপ কত হতে হবে? দুটো দুটো হাউসের দুটো সেশনের মাঝে ম্যাক্সিমাম যে গ্যাপটা সেটা হতে হবে 180 দিন বা 6 মাস। অর্থাৎ 180 দিনের মধ্যে একটা সেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেশনটা তার শেষ, প্রথম সেশন শেষ হয়ে যাওয়ার 180 দিনের মধ্যে শুরু করতে হয়। বোঝা গেল? এটা এটা হচ্ছে নিয়ম। নেক্সট, নেম অফ দ্য সেশন। সেশনের কি কি নাম আছে সেগুলো আমরা দেখবো, সেশনগুলোকে আমরা কি কি নামে চিনি। প্রথম যেটা হয় বছরের প্রথমে সেটাকে আমরা বলি বাজেট সেশন। কি বলি মনে রেখো? বাজেট সেশন বা বাজেট অধিবেশন, যেটা ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চলতে পারে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, সাধারণত 4 মাস চলে না, ফেব্রুয়ারি থেকে শুরু হয় বা ফেব্রুয়ারির এপ্রিলের ফার্স্ট উইক বা এপ্রিলের মিডিল পর্যন্ত চলে জেনারেলি। আচ্ছা, তারপর মনসুন সেশন। মনসুন সেশন মানে বাদল অধিবেশন যেটাকে আমরা বলি, সেটা জুলাই থেকে শুরু হয়, সেপ্টেম্বর পর্যন্ত ম্যাক্সিমাম চলতে পারে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর পর্যন্ত চলে না, জুলাই থেকে শুরু হয়, জুলাই আগস্টের মধ্যেই শেষ হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ চলতে পারে অবশ্যই প্রয়োজনে। নেক্সট, উইন্টার সেশন। উইন্টার সেশন মানে শীতকালীন অধিবেশন, যেটা নভেম্বর ডিসেম্বর এই 2 মাস ধরে চলে। ঠিক আছে, নভেম্বর ডিসেম্বর মানে নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 এমন ভাবার নেই। অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর এই সময় যে কোনো একটা সময় উইন্টার সেশন হয়। সেটা হতে পারে নভেম্বরের শেষে শুরু হলো, ডিসেম্বরের মাঝে গিয়ে শেষ হলো, বা নভেম্বরের মাঝে শুরু হলো, ডিসেম্বরের শুরুতে শেষ হলো। আবার ডিসেম্বরটাকে যে নিতেই হবে এমন ব্যাপার নেই, নভেম্বরের 1 তারিখে শেষ হলো, শুরু হলো নভেম্বরের 25-এ শেষ হয়ে গেল। কেন বললাম? ব্র্যাকেটে মান্থ গুলো দেওয়া আছে মানে তার একটা জেনারেল টাইম পিরিয়ডের কথা যেটা উল্লেখ করা আছে সেটা দেওয়া আছে। এখন এই জেনারেল টাইম পিরিয়ড, অর্থাৎ প্রত্যেকটা মান্থকে আমার টাচ করতে হবে বা প্রত্যেকটা মান্থের যে টাইম পিরিয়ড দেওয়া আছে পুরো সেটাই সেশনের মধ্যে রাখতে হবে, এমন ব্যাপারটা কিন্তু নয়। ক্লিয়ার? এবার পরবর্তী বুলেটিনে কি বলছে? দ্য গ্যাপস বিটুইন টু সেশন। এই দুটো সেশনের মাঝের যে গ্যাপ, গ্যাপ মানে ফাঁকা সময়, সেটাকে আমরা বলছি রিসেস। এই রিসেস পিরিয়ডে কিন্তু প্রেসিডেন্ট কি করতে পারে? অর্ডিন্যান্স জারি করতে পারে। দুটো, এই যে মে থেকে জুলাইয়ের যে গ্যাপ, এখানে একটা দেখছি সেপ্টেম্বর থেকে নভেম্বরের যে গ্যাপ, সেপ্টেম্বর থেকে নভেম্বরের গ্যাপ অ্যাকচুয়ালি এটা বলা ভুল, এটা বলতে পারি মনসুন সেশন আর উইন্টার সেশনের মাঝে যে গ্যাপ, সেটা সেপ্টেম্বর থেকে না হয়ে আগস্ট থেকে হতে পারে, যদি আগস্টে মনসুন শেষ হয়ে যায়, মনসুন সেশন শেষ হয়ে যায়। এই গ্যাপ গুলোকে আমরা বলবো রিসেস। ঠিক আছে, এই যে রিসেস পিরিয়ড, এই রিসেস পিরিয়ডটাতে কি করতে পারি? এই রিসেস পিরিয়ডটাতে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে, কারণ তখন পার্লামেন্ট চলছে না, পার্লামেন্টের অধিবেশন চলছে না। তোমরা জানো যে পার্লামেন্টের অধিবেশন যখন বন্ধ থাকে সেই সময় প্রেসিডেন্ট পারে অর্ডিন্যান্স জারি করতে। আচ্ছা, নেক্সট আমরা পার্লামেন্টে একটা টার্ম পড়বো, সেটা হচ্ছে অ্যাডজর্নমেন্ট। অধিবেশন চলাকালীন সময় অ্যাডজন করতে পারে পার্লামেন্ট। কে করতে পারে? হাউস। কে করতে পারে? এ সিটিং অফ পার্লামেন্ট ক্যান বি টার্মিনেটেড বাই অ্যাডজর্নমেন্ট অর, এটা অর হবে, অর অ্যাডজর্নমেন্ট সিন ডাই অর প্রোরোগেশন, অর প্রোরোগেশন। ঠিক আছে, এগুলো সব অর হবে, একটু ঠিক করে নিও। তাহলে একটা সেশন বা একটা সিটিং পার্লামেন্টে টার্মিনেট করা যেতে পারে কিভাবে? অ্যাডজর্নমেন্ট ঘোষণা করে, অ্যাডজর্নমেন্ট সিন ডাই ঘোষণা করে, আর প্রোরোগেশন ঘোষণা করে। এই অ্যাডজর্নমেন্ট কি জিনিস, অ্যাডজর্নমেন্ট সিন ডাই কি জিনিস, আর প্রোরোগেশন কি জিনিস সেটা আমাদের জানতে হবে। সম্ভবত প্রোরোগেশন ব্যাপারটা তোমরা আগে রাষ্ট্রপতি পড়ার সময় পড়েছো। ঠিক আছে,
আচ্ছা, দেখা যাক কি বলছে। An adjournment suspends the work of a sitting for a specific time which may be some hours, days or weeks. এটা আবারও বলছি, এটা or হবে, এটা or হবে। ঠিক আছে, তাহলে একটা অ্যাডজনমেন্ট সাসপেন্ড করে দেয়। কি সাসপেন্ড করে দেয়? একটা অ্যাডজনমেন্ট সাসপেন্ড করে দেয় একটা সিটিং এর কাজকর্মকে। ঠিক আছে, কতক্ষণের জন্য, কতক্ষণের জন্য সাসপেন্ড থাকবে সেটা কিন্তু সেখানে বলা থাকে, স্পেসিফিক টাইম, স্পেসিফিক ডে অর স্পেসিফিক আওয়ার্স বা উইকস। দেখা গেল যে পার্লামেন্টে কোনো কিছু ইস্যু নিয়ে প্রচন্ড গন্ডগোল চলছে, পার্লামেন্টের কোনো একটা সভায়, লোকসভা বা রাজ্যসভায়। তাহলে লোকসভায় অ্যাডজর্নমেন্ট ঘোষণা করবে কে? স্পিকার। রাজ্যসভায় অ্যাডজর্নমেন্ট ঘোষণা করবে চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান, তাই তো? এরা কি করবে? এরা প্রোরোগেশন ঘোষণা করবে, সরি অ্যাডজর্নমেন্ট ঘোষণা করবে। অ্যাডজর্নমেন্ট যখন ঘোষণা করবে তখন কিন্তু নির্দিষ্ট টাইমটা বলে দেবে যে কতক্ষণ পরে আবার এটা আমরা আসছি, বা কতক্ষণের জন্য অ্যাডজর্ন করা হচ্ছে, বা কত দিনের জন্য অ্যাডজর্ন করা হচ্ছে। সাপোজ হঠাৎ খুব গন্ডগোল করছে, কেউ কারুর কথা শুনছে না, স্পিকারের মনে হলো 2 ঘন্টা সভাটা বন্ধ রাখা উচিত, তাহলে স্পিকার কি বলবে? দ্য হাউস ইজ অ্যাডজার্ন ফর আপকামিং 2 আওয়ার্স। ঠিক আছে, এটার জন্য বন্ধ করে দেওয়া হলো বলে স্পিকার ওই যে একটা হাতুড়ি মতো আছে, জাজেসদের কাছেও থাকে, ওটা দিয়ে ঠুকে দিয়ে চলে যাবে। তার মানে 2 ঘন্টা আর এখানে কোনো সভা হবে না। আবার স্পিকার ওই অ্যাডজর্নমেন্টটা একটা দিনের জন্য ঘোষণা করতে পারে, যে আজকে এখানে পুরো অ্যাডজর্ন করে দিলাম, দ্য হাউস ইজ অ্যাডজন ফর দ্য ডে। তার মানে আজকে আর হাউস চলবে না, আবার পরের দিন ঠিক সময় মতো আমরা সবাই এখানে চলে আসবো। ঠিক আছে, আবার একটা উইকের জন্য হতে পারে, 1 সপ্তাহের জন্য করে দিতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? তবে বলছি যখন এখানে একটা কথা অ্যাড করে দিই, যদিও পরে আসবো সেটা, এমনটা নয় যে স্পিকার বলল যে আমি 3 দিনের জন্য হাউসটা অ্যাডজন করলাম, তাহলে 3 দিনের জন্য হাউস অ্যাডজন হয়ে যাবে। কিন্তু 3 দিনের জন্য অ্যাডজন করেছে বলে স্পিকার মনে করলে আবার 3 দিন আগে হাউসটাকে পুনরায় রিকল করতে পারবে না, এমনটা নয়। দেখা গেল স্পিকার 3 দিনের জন্য অ্যাডজন করেছে, কিন্তু স্পিকারের হঠাৎ মনে হলো একদিন পরে যে চলো সব ঠিকঠাক আছে, আবার শুরু করে দিই, তাহলে কিন্তু ওই 3 দিন যে পিরিয়ড বা অ্যাডজনমেন্টের যে পিরিয়ড, তার মধ্যে যখন খুশি স্পিকার চাইবে আবার পুনরায় হাউসকে রিকল করতে পারে। বা স্পিকার 5 ঘন্টার জন্য হাউসকে অ্যাডজন করেছে, কিন্তু দেখা গেল 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে বা ওই 5 ঘন্টার মধ্যে যে কোনো সময়ে স্পিকার চাইলে হাউসকে রিকল করতে পারে, পুনরায় ডেকে নিতে পারে। এই ব্যাপারটা বোঝাতে পারলাম? কারা কারা বুঝলো অ্যাডজর্নমেন্ট পুরো ব্যাপারটা? স্যার এই লাস্ট পয়েন্টের স্যার বোঝালে ভালো হতো স্যার। লাস্ট কোন পয়েন্টটা? জ্যোতিকা বুঝেছে ব্যাপারটা, কি বোঝেনি শুনি। জ্যোতিকা? হ্যাঁ স্যার। আচ্ছা, সুতপা টুম্পা কোথায় গেল? সুতপা টুম্পা? আমি বুঝতে পারি। আচ্ছা, রোহিতের শুধু লাস্ট পয়েন্টটা অসুবিধা আছে। লাস্ট পয়েন্ট মানে কোনটা বলতে চাইছো একটু বলো আমাকে। স্যার এই 3 দিনের একটা পয়েন্ট বললেন না, ওটা। হ্যাঁ, আমি তো বললাম যে অ্যাডজর্নমেন্ট মানে সেখানে একটা স্পেসিফিক ডেট বলে দেয়া থাকবে, তুমি একবার সময় বলে দেয়া থাকবে। আমি যদি এখন বলি এখন 1টা বাজে পুরো, আমি ক্লাসটা অ্যাডজর্ন করছি ফর 30 মিনিটস, তার মানে 30 মিনিটের মধ্যে আমি আর ক্লাসে আসবো না, ক্লাস 30 মিনিটের জন্য অফ থাকবে মাঝে। ঠিক আছে, তার মানে এই ক্লাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার পরের ক্লাসে দেখা হবে সামনের সপ্তাহে, এমনটা কিন্তু নয়। ক্লাস ক্লাসের মতোই চলছে, সিটিং সিটিং এর মতোই চলছে, সভা সবার মতোই চলবে, কিন্তু সবার মাঝে আমি এটা বিরতি নিচ্ছি। সেটা একদিনের হতে পারে, 1 সপ্তাহের হতে পারে, আবার কিছুক্ষণ সময়ের হতে পারে। ঠিক আছে, এখন এটা যখন আমি ঘোষণা করছি, কেন 3 দিন বলেছিলাম? এটা বোঝানোর জন্য যে স্পিকার 3 দিনের জন্য করতে পারে। এই তো লেখা আছে হুইচ মে বি সাম আওয়ার্স, সাম ডেজ। ঠিক আছে, ডেজও হতে পারে, মানে 3 দিনের জন্য স্পিকার অ্যাডজন ঘোষণা করলো। আজকে স্পিকার বললো যে 3 দিন, দ্য হাউস ইজ অ্যাডজন ফর 3 ডেজ, মানে আজকের দিনটা পুরোটা, আজকে কি বার? বুধবার, বৃহস্পতিবারের জন্য পুরোটা, শুক্রবারের জন্য পুরোটা, অর্থাৎ সবাই বুঝলো শনিবার থেকে আবার হাউস শুরু হবে। কিন্তু স্পিকার দেখলো যে শুক্রবার বৃহস্পতিবার রাতে মনে হলো চলো সব ঠিক হয়ে গেছে, শুক্রবার থেকেই আবার শুরু করবো, তাহলে স্পিকার চাইলে যে কোনো সময় আবার শুক্রবার সকালে ডেকে নিতে পারে।
প্রত্যেককে। আমি এই জন্য 3 দিন বললাম, যে দিন হতে পারে, সপ্তাহ হতে পারে, ঘন্টা হতে পারে। যতক্ষণ অ্যাডজন করবে তার মানে ঠিক সেই পিরিয়ডটার পরেই যে স্পিকার রিকল করবে এমনটা নয়। ম্যাক্সিমাম সেটার পরে রিকল করবে, বা ম্যাক্সিমাম সেটার পরে হাউস আবার রিভাইভ করবে, কিন্তু তার মধ্যে স্পিকার আবার চাইলে অ্যাডজনমেন্ট তুলে বাকি হাউসকে ডেকে নিতে পারে। বোঝাতে পারলাম রোহিত? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আসছি অ্যাডজনমেন্ট সিন ডাই। তাহলে অ্যাডজনমেন্ট ব্যাপারটা বুঝে গেছি। এবার অ্যাডজনমেন্টের সাথে অ্যাডজনমেন্ট সিন ডায়ের একটা পার্থক্য আছে, এটা বুঝতে হবে। অ্যাডজনমেন্টে আমরা কি বুঝলাম, মূল যেটা নিয়ে আমাদের সমস্যা হলো, রোহিত বলল স্যার দিন, 3 দিন ব্যাপারটা কি, সপ্তাহ ব্যাপারটা কি। বুঝলাম যে অ্যাডজনমেন্ট ঘোষণা করলে একটা নির্দিষ্ট টাইম আমাদের বলে দিতে হবে যে কতক্ষণের জন্য অ্যাডজন হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, অ্যাডজনমেন্ট সিনডাই ঘোষণা করা মানে সেখানে স্পিকার কোনো টাইম বলে দেবে না, যে 3 দিনের জন্য, 2 দিনের জন্য, 2 মাসের জন্য, 1 মাসের জন্য, 2 সপ্তাহের জন্য, কিচ্ছু বলে দেবে না। অ্যাডজনমেন্ট সিনডাই মানে অনির্দিষ্ট কালের জন্য স্পিকার হাউসটাকে স্থগিত করে দিল, অনির্দিষ্ট কালের জন্য। এখন সেই অনির্দিষ্ট কাল মানে সেটা হতে পারে আধ ঘন্টা পরে আবার শুরু হতে পারে, অনির্দিষ্ট। সেটা হতে পারে 1 ঘন্টা পরে, সেটা হতে পারে একদিন পরে, সেটা হতে পারে 3 দিন পরে। ঠিক আছে? অনির্দিষ্ট কাল মানে ইনফিনিটি, তার মানে 10,000 বছর হয়ে যাবে বা এবছর আর হবে না, এমনটাও ভাবার কিছু নেই। অনির্দিষ্ট মানে তার মিনিমাম টাইম বা ম্যাক্সিমাম টাইম কি হতে পারে সেটা স্পিকার কিছু বলেনি। বোঝা গেল? এই ধরনের যখন ঘোষণা হবে সেটাকে বলা হয় অ্যাডজনমেন্ট সিনডাই। কি বলছে একটু দেখে নি। Adjournment sindai means terminating a sitting for an indefinite period. Adjournment sindai মানে একটা ইনডিফিনাইট পিরিয়ডের জন্য সিটিংটাকে টার্মিনেট করে দিচ্ছে, অর্থাৎ বলছে যে আপাতত আর সভা হবে না। ঠিক আছে? অ্যাডজনমেন্ট সিনডাই ঘোষণা করছে। স্পিকার কি করবে? এটা যেমন বললাম যে অ্যাডজন যদি ঘোষণা করতে হয় তাহলে স্পিকার বলবে দ্য হাউস ইজ অ্যাডজন ফর অ্যান আওয়ার, ফর 3 আওয়ার, ফর 2 ডেজ, দ্য হাউস ইজ অ্যাডজন ফর দ্য ডে, কিছু একটা বলবে। কিন্তু অ্যাডজনমেন্ট সিনডাই হলে স্পিকার বলবে আই অ্যানাউন্স অ্যাডজনমেন্ট সিনডাই ফ্রম নাও, বলে এখান থেকে উঠে চলে যাবে তার সিট থেকে। বোঝা গেল? আচ্ছা, কি বলছে পরের বুলেটিনটা দেখি। ইন আদার ওয়ার্ড, অন্য কথায়, হোয়েন দ্য হাউস ইজ অ্যাডজন্ড উইদাউট নেমিং এ ডে অ্যাজ রিসেম্বল, এ ডে অর টাইম, এটা ডের পরে আরো একটু অ্যাড করে নেবে, এ ডে অর টাইম। কোনো ডে বা টাইম না বলে যখন হাউসটাকে অ্যাডজন করা হচ্ছে সেটাকেই আমরা বলছি অ্যাডজনমেন্ট সিনডাই। তাহলে অন্য অক্ষরে সেটা, অন্য কথায় সেটাই বলা হচ্ছে যে অ্যাডজনমেন্ট মানে যখন সময় উল্লেখ করে হাউসকে স্থগিত করছে, হাউসের কাজকর্ম বন্ধ করছে, এটা অ্যাডজনমেন্ট। আর যখন সময় উল্লেখ না করে কতদিনের জন্য বা কত সময়ের জন্য সেটা না বলে হাউসটাকে স্থগিত করছে সেটা হচ্ছে অ্যাডজনমেন্ট সিনডাই। পরের বুলেটিনে কি বলছে, দ্য পাওয়ার অফ অ্যাডজনমেন্ট অর, এটা ও আর অর হবে বলেছি, প্রচুর ভুল আছে পিডিএফটা। অর অ্যাডজনমেন্ট সিনডাই লাইজ উইথ দ্য প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস। এই অ্যাডজনমেন্ট এবং অ্যাডজনমেন্ট সিনডাই এটা ঘোষণা কে করতে পারে? প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস। প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস মানে হাউসে যিনি প্রিসাইড করছেন, অর্থাৎ লোকসভায় হলে স্পিকার বা ডেপুটি স্পিকার, রাজ্যসভায় হলে চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে? এরা এই ঘোষণাগুলো করতে পারে, অ্যাডজনমেন্ট বা অ্যাডজনমেন্ট সিনডাইয়ের ঘোষণা করতে পারে। আচ্ছা, পরের বুলেটিন, হি ক্যান অলসো কল এ সিটিং বিফোর দ্য ডেট অর টাইম, আবারও বলছে এটা অর হবে, বিফোর দ্য ডেট অর টাইম টু হুইচ হি হ্যাজ বিন অ্যাডজন্ড। বাপরে, উল্টো পাল্টা, দাঁড়াও আমি লাইনটা সাজিয়ে নিই। টু হুইচ, এটা ইট হবে, ইট হ্যাজ বিন অ্যাডজন্ড অর এনি টাইম, অর এনি টাইম আফটার দ্য হাউস হ্যাজ বিন অ্যাডজন্ড ইন ডাই। ঠিক আছে? বলে দিচ্ছি মানেটা, একটু একটু মুছে দিই।
আচ্ছা, এবারে লাইনটা ভালো করে পড়ো। হি ক্যান অলসো কল এ সিটিং বিফোর দ্য ডেট অর টাইম to which it has been adjourned or any time after the house has been adjourned sindai। তার মানে কি বলছে, হি মানে এখানে স্পিকার অর দ্য চেয়ারম্যান, তিনি কি করতে পারেন, তিনি যে কোনো সময় হাউসটাকে আবার ডেকে নিতে পারেন, যেটা আমি প্রথমে বলেছিলাম। ঠিক আছে, বিফোর দ্য ডেট অর টাইম, সেই টাইম বা ডেটের আগে, টু হুইচ যে ডেটটা বা যে টাইমটা, ইট হ্যাজ বিন অ্যাডজন, যে ডেটটা বা যে টাইমটার জন্য এটা অ্যাডজন করা হয়েছিল, আর এনি টাইম আফটার দ্য হাউস হ্যাজ বিন অ্যাডজন সিন্ডাই, এবং অ্যাডজন সিন্ডাই ঘোষণা করার পরে যে কোনো সময় আবার ডেকে নিতে পারে। দেখা গেল স্পিকার এই অ্যাডজন সিন্ডাই ঘোষণা করলো, করে 10 মিনিট হয়নি, তোমরা ভাবলে বা এমপিরা ভাবলো বা অ্যাডজন সিন্ডাই ঘোষণা করেছে, তার মানে এবার তো 2-3 দিন ছুটি, কবে কি হবে বলতে পারছি না, হতে পারে সেশন কমপ্লিটও হয়ে যেতে পারে, কিন্তু দেখা গেল দুম করে আবার আধ ঘন্টার মধ্যে ডেকে নিল স্পিকার, এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে এই পুরো তিনটে ব্যাপার বোঝাতে পেরেছি, অ্যাডজনমেন্ট আর অ্যাডজনমেন্ট সিন্ডাই, এই দুটো বোঝা গেছে? অ্যাডজুর্নমেন্ট সিনডাই যেটা আছে ওটা তো টাইম বা পিরিয়ড ঘোষণা করছে না, তাহলে হচ্ছে না তো, তার আগে ডেকে নেবে মানে বুঝলাম না। সেই জন্য তো বলছে এনি টাইম আফটার দ্য হাউস হ্যাজ বিন অ্যাডজন সিন্ডাই, অর্থাৎ হাউস অ্যাডজন সিন্ডাই ঘোষণা করার পরে যে কোনো সময়। তার আগে মানে কি, তার আগে মানে আমি বলতে চাইছি, তোমরা, আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিলাম, যে তোমরা ভাবলে যে অ্যাডজনমেন্ট সিন্ডাই ঘোষণা করেছে মানে অনির্দিষ্টকাল, অনির্দিষ্টকাল বলে হয়তো ভাবলো এমপিরা চলো এখন 2 দিন ঘুরে আসি, এমনটা নয়, দুম করে দেখলে আধ ঘন্টার মধ্যে আবার ডেকে নিল, এটাই বলছি। বোঝা গেল? হ্যাঁ। বাকিরা বোঝা গেছে পুরো ব্যাপারটা, অ্যাডজনমেন্ট আর অ্যাডজনমেন্ট সিন্ডাইয়ের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর প্রোরোগেশন। তাহলে আরো একটা জিনিস দেখছি আমরা, প্রোরোগেশন। বলে রাখি প্রোরোগেশনটা কি জিনিস, তোমরা জানো এটা প্রেসিডেন্ট ঘোষণা করে। অ্যাকচুয়ালি একটা হাউস তার কাজ কমপ্লিট হচ্ছে কিনা সেটা কি করে জানবে, কে জানবে? সেটা জানবে তার হাউসের যে সভাপতি সে, বা চেয়ারম্যান যে সে, বা স্পিকার যে সে। আমাদের দুটো হাউস আছে আমরা জানি, রাজ্যসভা, লোকসভা। রাজ্যসভা আর লোকসভা দুটো হাউস আছে। মন্ত্রী পরিষদের সাথে কথা বলে কি করা হলো, মন্ত্রী পরিষদের সাথে কথা বলে প্রেসিডেন্ট উভয় কক্ষের যত এমপি কে সমন করে ডেকে পাঠালো, যে এসো তোমরা আবার আলোচনা সভায় অংশগ্রহণ করো, কোনো একটা সেশন, মনসুন সেশন, বাজেট সেশন বা উইন্টার সেশন। এবারে এই দুটো সভা নিজের মতো করে কাজ করবে, তাই তো? এখন দেখা গেল কাজ করতে 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 লোকসভার কাজ বাকি আছে, কিন্তু রাজ্যসভা দেখলো আমার আর কোনো কাজ বাকি নেই, আমার সমস্ত কাজ শেষ। তখন রাজ্যসভার যিনি চেয়ারম্যান, তিনি অ্যাডজনমেন্ট সিন ডাই ঘোষণা করবে। কি করবে? অ্যাডজনমেন্ট সিন ডাই ঘোষণা করবে কে? রাজ্যসভার চেয়ারম্যান। অর্থাৎ কাজ সব শেষ হয়ে গেছে, তার মানে এখন সভা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ মানে কিন্তু এটা নয় যে এমপিরা দুম করে বাড়ি চলে যাবে। অ্যাডজনমেন্ট সিন ডাই ঘোষণা করা মানে এমপিদের এখন চলে যাওয়ার অধিকার দেওয়া হয়নি, বলা হয়েছে যে আপাতত কোনো কাজ নেই আমার, বা অ্যাডজনমেন্ট সিন ডাই করে দেওয়া হয়েছে, চলো হাউসের কাজ আর হবে না অনির্দিষ্টকালের জন্য। আচ্ছা, লোকসভা কাজ চলছে, এরপর লোকসভাও একটা সময় তার যে স্পিকার, লোকসভার কাজ কমপ্লিট হয়ে গেলে একটা সেশনে লোকসভার কাজ কমপ্লিট হয়ে স্পিকারও অ্যাডজনমেন্ট সিন ডাই ঘোষণা করবে। স্পিকারও যখন এই দুটো পক্ষ যখন অ্যাডজনমেন্ট সিন ডাই ঘোষণা করলো, তখন প্রেসিডেন্ট কি করলো? প্রেসিডেন্ট বুঝে গেল যে দুটো সভাতেই, সরি দুটো আর কেন লিখছি, প্রেসিডেন্ট বুঝে গেল যে দুটো সভাতেই কিন্তু অ্যাডজনমেন্ট সিন ডাই ঘোষণা করা হয়েছে, অর্থাৎ দুটো হাউস কিন্তু তার কাজ কমপ্লিট করে ফেলেছে। এবার প্রেসিডেন্ট পার্সোনালি একবার তার সাথে কথা বলে নেন যে হাউসের কাজ কমপ্লিট, ইয়েস হাউসের কাজ কমপ্লিট, ইয়েস। তারপর প্রেসিডেন্ট কি ঘোষণা করবে? প্রোরোগেশন ঘোষণা করবে। প্রোরোগেশন ঘোষণা করা মানে এবারে এই যে সেশন, সেই সেশনটা পুরো কমপ্লিট হলো, এবারে যারা যারা আছে এমপিরা সব নিজেদের এলাকায় ফিরে যেতে পারে। তাহলে প্রোরোগেশন ব্যাপারটা বোঝা গেল কখন করা হয়। এই আমি যেটুকু বোঝালাম এটুকুতে বোঝা গেল যে প্রোরোগেশন কেমন ভাবে করা হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং অ্যাডজনমেন্ট সিন ডাইটা ঘোষণা করার আরো একটা যে কারণ, সেটা হচ্ছে প্রোরোগেশন ঘোষণা করতে যাতে প্রেসিডেন্টের সুবিধা হয়। বোঝা গেল? আবার এটাও ঠিক, প্রোরোগেশন ঘোষণা
করার জন্য প্রেসিডেন্ট কিন্তু অ্যাডজর্নমেন্ট সিন ডায়ের অপেক্ষা করতে পারে। আবার এমনটাও কোথাও বলা হয়নি পার্লামেন্টারি সিস্টেমে যে অ্যাডজর্নমেন্ট সিনডাই ঘোষণা না করা পর্যন্ত প্রেসিডেন্ট প্রোরোগেশন ঘোষণা করতে পারবে না, এমনটাও কিন্তু বাধ্যবাধকতা নেই। প্রেসিডেন্ট আবার রেগে মেগে মাঝপথ থেকেই প্রোরোগেশন ঘোষণা করে দিতে পারে, সেটা প্রেসিডেন্টের ব্যাপার। তবে জেনারেলি প্রেসিডেন্ট অ্যাডজর্নমেন্ট সিনডাই দুটো হাউসে ঘোষণা করা হচ্ছে কিনা সেই পর্যন্ত অপেক্ষা করে। এবার দেখি পড়ি প্রোরোগেশনটা কি বলছে। কি বলছে, আফটার দ্য ডিক্লারেশন অফ অ্যাডজর্নমেন্ট সিনডাই অ্যাডজর্নমেন্ট। হ্যাঁ বলো। যদি অ্যাডজর্নমেন্ট সিনটাই হওয়ার আগে যদি প্রেসিডেন্ট যে কোনো সময় প্রোরোগেশন ঘোষণা করে, তাহলে তো সেশনের কাজ যদি বাকি রয়ে যায়। তাহলে ওই অসমাপ্ত অবস্থায় সেশন শেষ হয়ে যাবে, কিছু করার নেই, এটাই প্রেসিডেন্টের ক্ষমতা। তাই জেনারেলি প্রেসিডেন্ট আচ্ছা। সেটা করবে না, তাই তো, বোঝা গেল। হুম। আফটার দ্য ডিক্লারেশন অফ দ্য অ্যাডজর্নমেন্ট সিনডাই ডিক্লারেশনের পরে ব্র্যাকেটে কি বলছে, হোয়েন দ্য বিজনেস অফ এ সেশন ইজ কমপ্লিট। অর্থাৎ অ্যাডজর্নমেন্ট সিনডাই জেনারেলি কখন ঘোষণা করা হয়, যখন সেশনের বিজনেস কমপ্লিট, অর্থাৎ সেশনের কাজকর্ম শেষ। উইদিন দ্য নেক্সট ফিউ ডেজ, তার দু একদিনের মধ্যেই দ্য প্রেসিডেন্ট ইস্যুস এ নোটিফিকেশন ফর প্রোরোগেশন অফ দ্য হাউস। প্রেসিডেন্ট একটা প্রোরোগেশনের নোটিফিকেশন ইস্যু করে দেয় যে ভাই চলো প্রয়োগ করে দিলাম। পার্লামেন্ট দুটো পার্লামেন্ট মানে রাজ্যসভা লোকসভা একসাথে, এবার নিজের কাজে ফিরে যাও, অর্থাৎ যে কোনো একটা সেশন আমাদের শেষ হলো, আবার পরের সেশনে যতক্ষণ না সমন করবো ততক্ষণ পর্যন্ত তোমাদের আসতে হবে না। ঠিক আছে, কি পরের লাইনটা কি বলছে, হাউ এভার দ্য প্রেসিডেন্ট ক্যান প্রোরোগ দ্য হাউস হোয়াইল ইন সেশন। এই একটু আগে যেটা বলছিলাম, টুম্পা যেটা আবার কোশ্চেন করলো। যাই হোক, প্রেসিডেন্ট কিন্তু হাউসে সেশন চলছে, রমরমিয়ে হাউস কাজ করছে, তর্ক বিতর্ক চলছে, দুম করে প্রেসিডেন্ট চাইলে প্রয়োগ করে দিতে পারে। ঠিক আছে, সেটা প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে পড়ে। ক্লিয়ার? তাহলে কি হবে, হাউসের সমস্ত পেন্ডিং কাজকর্ম ওখানেই বন্ধ থাকবে, সব বাড়ি চলে যাবে। আচ্ছা, নেক্সট অ্যাডজর্নমেন্ট আর প্রোরোগেশনের মধ্যে কিছু পার্থক্য। অ্যাডজর্নমেন্ট কি বলছে, ইট ইজ অনলি টার্মিনেটস এ সিটিং নট এ সেশন। অ্যাডজর্নমেন্ট হলে কি হয়, একটা সিটিং টার্মিনেট হয় একদিনের জন্য, কিছু ঘন্টার জন্য, বোঝা গেল, কিন্তু সেশনটা টার্মিনেট হয় না। অর্থাৎ দেখা গেল যে মনসুন অধিবেশন চলছে, সরি বাজেট অধিবেশন চলছে ফেব্রুয়ারি থেকে মে, এবং এর মাঝখানে দেখা গেল যে ফেব্রুয়ারির 28 তারিখে অ্যাডজর্নমেন্ট ঘোষণা করলো লোকসভায় স্পিকার, বলল দুদিনের জন্য অ্যাডজন থাকছে। তার মানে সেশনটা কিন্তু শেষ হয়ে গেল না। অর্থাৎ ফেব্রুয়ারির 28-এর পরে যদি দুদিন হয়, বা ফেব্রুয়ারি 28 একদিন, আর তারপরে মার্চের 1 তারিখ, তারপর মার্চের 2 তারিখে কিন্তু আবার বাজেট সেশন ওখান থেকেই শুরু হবে, বোঝা গেল। কিন্তু এই প্রোরোগেশন যদি ঘোষণা করে, ইট ইজ নট অনলি টার্মিনেটস এ সিটিং বাট অলসো এ সেশন। প্রোরোগেশন ঘোষণা করা মানে বুঝবো যে একটা সেশন কমপ্লিট হয়ে গেল। প্রথম পার্থক্যটা খুব ভালো করে বুঝবে, যে প্রোরোগেশন এটা প্রেসিডেন্ট প্রয়োগ করে দেওয়া মানে কি, বুঝবো যে একটা সেশন কমপ্লিট হলো। এটা বুঝতে পারলাম কি আমরা, সুপ্রিয়া? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে কি হ্যাঁ বলছে, স্যার। হ্যাঁ তারপরে কি বলছে, ইট ইজ ডান বাই দ্য প্রিসাইডিং অফিসার। তাহলে অ্যাডজর্নমেন্ট কে ঘোষণা করে, প্রিসাইডিং অফিসার, চেয়ারম্যান অর ডেপুটি চেয়ারম্যান, এদিকে স্পিকার অর ডেপুটি স্পিকার। আর ইট ইজ ডান বাই প্রোরোগেশন, ইট ইজ ডান বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রোরোগেশন ঘোষণা কে করবে, ভারতবর্ষের রাষ্ট্রপতি। নেক্সট কি বলছে, ইট ডাজ নট এফেক্ট দ্য বিলস অর মানি বিলস, অর মানি বিলস অ্যাজ, অ্যাজ না, আবারও এটা অর হবে, অর আদার বিজনেসেস। তাহলে এটা, এই অ্যাডজর্নমেন্ট ঘোষণা করা মানে এটা বিল, মানি বিল বা অন্যরকম কোনো বিজনেস, সেগুলোতে কোনো রকম কিন্তু এফেক্ট ফেলে না। অ্যাডজর্নমেন্ট ঘোষণা করছে মানে বিল, মানি বিল বা অন্য বিজনেসে অন্য কোনো এফেক্ট পড়ছে না। ঠিক আছে, বোঝা গেল। তার মানে কেন পড়ছে না, কারণ যেদিন থেকে আবার রিভাইভ হবে হাউস, সেদিন থেকে আবার ফেরত, তারপর থেকে আলোচনা শুরু হবে, তারপর থেকে ভোটাভুটি শুরু হবে। কিন্তু প্রোরোগেশন ঘোষণা করা মানে, এই যে টুম্পা বললো স্যার দুম করে প্রোরোগেশন ঘোষণা করলে কি হবে, ইট এফেক্টস দ্য বিল, মানি বিল অর অর আদার বিজনেসেস পেন্ডিং বিফোর দ্য হাউস। তার মানে কি হলো, যেসব বিল মানি বিল গুলো পেন্ডিং ছিল সেগুলো সব ল্যাপস হয়ে গেল। অল পেন্ডিং নোটিস ল্যাপসড অন প্রোরোগেশন, সমস্ত পেন্ডিং নোটিস প্রোরোগেশন প্রয়োগ করে ল্যাপস হয়ে গেল।
ঠিক আছে, তার মানে সেশন কমপ্লিট, অর্থাৎ পাস করানো গেল না, এটা ধরে নিতে হবে। ঠিক আছে, বোঝা গেল প্রোরোগেশন আর অ্যাডজার্নমেন্টের মধ্যে পার্থক্য বোঝা গেছে? কি স্যার রোহিত, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমরা আসছি ডিভাইসেস অফ পার্লামেন্টারি প্রসিডিংস। পার্লামেন্টের প্রসিডিংসটা কিভাবে চলে সেটা আমরা দেখব। ডিভাইসেস অফ পার্লামেন্টারি প্রসিডিংস। তাহলে ফ্রাইডেতে এই পার্লামেন্ট এক্সাম হবে, কিন্তু তখন আর কেউ বলে না যে স্যার আর একটু পড়তে সময় দিন। ঠিক আছে, মাঝখানে সময় আছে 2টো দিন, ফ্রাইডে যেহেতু রাতে হবে তাই একটু সময় তোমরা পাবে, সেইভাবেই কিন্তু নিজেদেরকে তৈরি রেখো। আচ্ছা, ডিভাইসেস অফ পার্লামেন্টারি প্রসিডিংস, প্রথম যেটা আসছে সেটা হচ্ছে কোশ্চেন আওয়ার। ঠিক আছে, কোশ্চেন আওয়ারটা কি সেটা জানবো, খুব ভালো করে আস্তে আস্তে পড়বো আমরা। ঠিক আছে, পার্লামেন্ট তাড়াহুড়ো করার জায়গা নয়, এখানে কিন্তু হু হু করে সব পড়ে গেলে একটা একটা করে পড়বে, যদি কখনো কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। তাহলে পার্লামেন্টারি ডিভাইসে প্রথম কি পড়ছি, কোশ্চেন আওয়ার। কি বলছে, দ্য ফার্স্ট আওয়ার, এটা আওয়ার হবে, এইচ হবে, দ্য ফার্স্ট আওয়ার অফ এভরি পার্লামেন্টারি সিটিং ইজ শর্টেড ফর দিস। প্রত্যেকটা পার্লামেন্টারি সিটিং এর প্রথম যে 1 ঘন্টা, সেটাতে এটা ঠিক করা হয়েছে যে কোশ্চেন আওয়ার করা হবে। তাহলে এভরি পার্লামেন্টারি সিটিং এর ফার্স্ট আওয়ার, তার মানে পার্লামেন্ট যদি 11টা থেকে শুরু হয়, যদি 11টা AM এ শুরু হয়, তাহলে কোশ্চেন অ্যান্সার আওয়ার কতটা হবে, 11টা থেকে 12টা। জেনারেলি, এবার এমনটা নয় স্যার 12টা বাজলেই ঘন্টা পড়ে গেল আর কোনো কোশ্চেন করা যাবে না, জেনারেলি প্রথম 1 ঘন্টা হয়ে থাকে। তাহলে এই প্রথম 1 ঘন্টাকে আমরা কি বলবো, কোশ্চেন আওয়ার। ঠিক আছে, এরপরের বুলেটিনটা কি বলছে, ইন দিস টাইম দ্য দ্য মেম্বার্স, এত ভুলভাল লেখা। আচ্ছা, এটা কেটে মেম্বার করতে হবে, দাঁড়াও ঠিক করে দিই। আচ্ছা, ইন দিস টাইম দ্য মেম্বার্স আক্স, এই মেম্বার গুলো জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে, কোশ্চেন অ্যান্ড মিনিস্টার ইউজুয়ালি গিভস অ্যান্সার। এই সময় কি হয়, সাধারণ মেম্বাররা কোশ্চেন করে এই 1 ঘন্টায়, আর মিনিস্টাররা কি করে, মিনিস্টাররা তার উত্তর দেয়। বোঝা গেল? আচ্ছা, এখানে শেষ না, তারপরে আরো ব্যাপার আছে। কি বলছে, the addition to the ministers the question also can be asked to the private members। এটা প্রাইমেট আছে, এটা প্রাইভেট হবে, সে আমরা এতে চলে গেছি। প্রাইমেট মানে আমরা সেই একেবারে ইতিহাসে ফিরে গেছি, ইতিহাস বলবো না, ওটাকে অ্যানথ্রোপোলজি বলা ভালো। ঠিক আছে, তো এটা প্রাইভেট মেম্বার হবে। ইন অ্যাডিশন টু দ্য মিনিস্টার্স দ্য কোশ্চেন্স অলসো ক্যান বি আস্কড টু দ্য প্রাইভেট মেম্বার। প্রাইভেট মেম্বার কারা, প্রাইভেট মেম্বার কারা তোমরা আগে পড়েছো, কে বলতে পারবে প্রাইভেট মেম্বার কারা? ভেটো পাওয়ারের সময় প্রাইভেট মেম্বার ব্যাপারটা পড়েছো, কেউ বলতে পারবে না, অবাক কাণ্ড। কেউ বলতে পারবে না কারা প্রাইভেট মেম্বার? প্রাইভেট মেম্বার হলো তারা যারা পার্লামেন্টে মন্ত্রী নয়, মন্ত্রী ছাড়া অন্য সমস্ত মেম্বারদেরকে আমরা প্রাইভেট মেম্বার বলবো। আচ্ছা, মন্ত্রী নয় মানে এমনটা না যে সরকার পক্ষের মেম্বার তাকে প্রাইভেট মেম্বার বলবো না, হ্যাঁ সেও প্রাইভেট মেম্বার। সরকার পক্ষেরই একজন এমপি যে কিনা মন্ত্রী নয়, তাও সে তাকেও আমরা প্রাইভেট মেম্বারই বলবো। বোঝা গেল? ঠিক আছে, ভুলে যাচ্ছ, ঠিক না, লেখাপড়া করো। আচ্ছা, তো এই প্রাইভেট মেম্বার অর্থাৎ এটা বলতে চাইছে এই লাইনের মধ্যে দিয়ে যে এই কোশ্চেন কেবলমাত্র মন্ত্রীদের ক্ষেত্রে কোশ্চেন করা হবে তা না, যে কোনো মেম্বারের উদ্দেশ্যে যে কেউ প্রশ্ন করতে পারে। সেই জন্য প্রথমে কি বলেছে দেখো,
ইন দিস টাইম মেম্বার্স কোশ্চেন অ্যান্ড মিনিস্টার্স ইউজুয়ালি, সাধারণত মিনিস্টাররাই অ্যান্সার দিয়ে থাকে, কারণ মিনিস্টারদের প্রতি তো মানুষ কোশ্চেন বেশি করবে সাধারণ মেম্বাররা, তাই তো? যে ক্ষমতায় নেই তার প্রতি কেন কোশ্চেন করবে? এখন এই যে পেহেলগাঁও হাওলা হলো, মানে হামলাটা হলো, সেই হামলার জন্য কি পার্লামেন্ট খুললে এই বিরোধীদের প্রশ্ন করবে কেউ? কেউ সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিএসপি, এদের সব রাজনৈতিক দলকে কেউ প্রশ্ন করবে যে কেন হামলা হলো বলুন? সরকারকেই প্রশ্ন করবে জেনারেলি। আচ্ছা, পরের বুলেটিনটাতে কি বলছে? দ্য কোশ্চেনস আর ক্লাসিফাইড ইনটু ফলোইং। কোশ্চেন গুলো কিছু কিছু ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই কোশ্চেন গুলোকে কিছু ভাগ করে দেওয়া হয়, যে কোনো কাউকে বলা হয় স্টার কোশ্চেন, কাউকে বলা হয় আনস্টার কোশ্চেন, কাউকে বলা হয় শর্ট নোটিস কোশ্চেন, আর কাউকে বলা হয় কোশ্চেন টু দ্য প্রাইভেট মেম্বার্স। অর্থাৎ যে কোশ্চেন গুলো প্রাইভেট মেম্বারদের প্রতি, সেটা কিন্তু মিনিস্টারদের প্রতি নয়, সেটাকে একটা আলাদা করে আমাদের কোশ্চেন রাখা হয়। এবারে এখানে কিছু ব্যাপার আছে। কি ব্যাপার আছে? এখানে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে যে কোনটা কি কালারের একটা পেপারে লেখা হয়। ঠিক আছে? সেগুলো কে ভাগ করে? সেগুলো স্পিকার ভাগ করে। দেখো, স্টার কোশ্চেন যেগুলো, সেগুলো গ্রিন কালারের পেপারে লেখা হয়। ঠিক আছে? গ্রিন কালারের পেপারে স্টার কোশ্চেন লেখা হয়। তাহলে গ্রিন কালার পেপার, এটাতে স্টার কোশ্চেন গুলো লেখা হয়। আচ্ছা, আনস্টার কোশ্চেন মানে যেগুলো হোয়াইট কালার পেপারে লেখা হয়। এখন হোয়াইট কালার আমি পেপারে এখানে লিখবো কি করে? তো হোয়াইট কালার পেপারে কিন্তু আনস্টার কোশ্চেন গুলোকে লেখা হয়। বোঝা গেল? আর কি বলছে? শর্ট নোটিস কোশ্চেন, যেগুলো পিঙ্ক কালারের পেপারে লেখা হয়। যে শর্ট নোটিস কোশ্চেন, আমি আমার স্ক্রিনে পিঙ্ক কালার খুঁজে পাচ্ছি না, জেনারেলি আমাকে সকলে কালার ব্লাইন্ড বলে। ঠিক আছে? তো এটা বোধহয় পিঙ্ক কালারের মতো হতে পারে। তো পিঙ্ক কালার কোশ্চেন, এটা শর্ট নোটিস কোশ্চেন। আর ইয়েলো পেপারে কি লেখা হয়? যে প্রাইভেট মেম্বারদের প্রতি যে কোশ্চেন গুলো থাকে, সেগুলো ইয়েলো পেপারে লেখা হয়। আচ্ছা, এবারে কেন স্যার স্টার কেন, শর্ট নোটিস কেন, আনস্টার কেন, এগুলো কেন কেন বলে, তার কিছু কারণ আছে। এই স্টার কোশ্চেন, এটা খুব একটা বোঝার কিছু নেই, আশা করছি পড়ে বুঝতে পেরেছো। যে কোশ্চেন গুলো বিভিন্ন ধরনের হতে পারে। কি কি ধরনের হতে পারে? স্টার কোশ্চেন গ্রিন কালার পেপারে লেখা হবে, আনস্টার কোশ্চেন হোয়াইট পেপারে লেখা হবে, শর্ট নোটিস কোশ্চেন পিঙ্ক কালার পেপারে লেখা হবে, আর কোশ্চেন টু দ্য প্রাইভেট মেম্বার্স, প্রাইভেট মেম্বারদের প্রতি কোনো কোশ্চেন থাকলে সেটা ইয়েলো কালারের পেপারে জমা দিতে হবে বা লেখা হবে। আচ্ছা, স্টার কোশ্চেন, স্টার কোশ্চেনের বিশেষত্ব কি? অ্যান ওরাল অ্যান্সার, হেন্স সাপ্লিমেন্টারি কোশ্চেন ক্যান ফলো। স্টার কোশ্চেন মানে একটা কোশ্চেন যেটা স্টার কোশ্চেন বলা হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু মন্ত্রীরা ওরাল অ্যান্সার দেবে, মুখে অ্যান্সার দেবে। আমি প্রশ্নটা লিখে দিলাম যে ভারতবর্ষে জঙ্গি হামলা শেষ হবে কবে? ঠিক আছে, বোঝা গেল? বলে প্রশ্নটা আমি প্রতিরক্ষা মন্ত্রীকে দিলাম, স্টার কোশ্চেন, গ্রিন কালার পেপার। এবারে সেই স্টার কোশ্চেনে যখন ওরাল অ্যান্সার দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে, তখন সাপ্লিমেন্টারি কোশ্চেনও ফলো করা হবে। কেন? প্রতিরক্ষা মন্ত্রী বলছে আমরা ঠিক করছি, এই আমাদের যে জঙ্গি হামলা হয়েছে তার জন্য আমরা ক্রিকেট খেলা বন্ধ করেছি, জলচুক্তি স্থগিত করেছি। আমি তখন বলবো, ভাই একবার করে আসবে, জঙ্গিরা মানুষ মারবে, আর আমরা শুধু একবার করে ক্রিকেট খেলা বন্ধ করব আর জলচুক্তি বন্ধ, প্রস্তাব স্থগিত করব। তো এটাই আমাদের কাজ নাকি? আবার বলবো সার্জিক্যাল স্ট্রাইক হলো, জঙ্গিদের কোমর গুড়িয়ে গেল, আবার কিছুদিন পরে দেখছি আবার মারছে। তাই তো? বিগত 30 বছর ধরে যে কোনো সরকারের আমলে বা তার আগে থেকে হয়ে আসছে, সরকার বদলাচ্ছে, জঙ্গি আর বদলাচ্ছে না। তো এই যে আমি কথার মাঝে আরো একটা কোশ্চেন করলাম সেটা নিয়ে, সেটাকেই বলছে সাপ্লিমেন্টারি কোশ্চেন। তাহলে স্টার কোশ্চেন যদি হয় তার মুখে অ্যান্সার দিতে হবে, এবং সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি কোশ্চেনও আবার ছুটে আসবে, সেই কথার পরিপ্রেক্ষিতে আবার নতুন কোনো কোশ্চেন তৈরি হলে আবার সেই কোশ্চেনও করা হবে। বোঝা গেল স্টার কোশ্চেন ব্যাপারটা? বোঝা গেছে স্টার কোশ্চেন ব্যাপার? হ্যাঁ স্যার। এবং এটা গ্রিন কালার পেপারে লেখা হয়। তারপর দেখো আনস্টার্ড কোশ্চেন। আনস্টার কোশ্চেন ইজ এ রিটেন অ্যান্সার অ্যান্ড সাপ্লিমেন্টারি কোশ্চেন ক্যান নট ফলো। আনস্টার কোশ্চেন মানে যে কোশ্চেনটা তুমি এই হোয়াইট কালার পেপারে দেবে, হোয়াইট পেপারে লেখা থাকবে, তার মানে মন্ত্রী পরিষদকে সেটা ঠিকঠাক ভেবে ভালো করে সম্পূর্ণ ডেটা নিয়ে এসে লিখে দিতে হবে, এবং সেই ডেটা নিয়ে পার্লামেন্টে তাকে পুরো ডেটা নিয়ে পার্লামেন্টে তাকে অ্যান্সার দিতে হবে, এবং সেটা পার্লামেন্টে সবকিছু রেকর্ডেড থাকে, সেটা পার্লামেন্টে রেকর্ডেড থাকবে।
বোঝা গেল? ক্লিয়ার? আনস্টার্ড কোশ্চেন কিন্তু সেখানে এমনটা নয় যে মুখে অ্যান্সার দেবো, কারণ সেখানে ডেটা লাগতে পারে, সেখানে আরো অনেক কিছু লাগতে পারে। দেখা গেল যে আমি কোশ্চেন করলাম যে এই নিয়ে মোদি জামানায় ভারতবর্ষে মোট কতগুলো জঙ্গি হামলা হলো এবং কতগুলো সাধারণ মানুষের প্রাণ গেল, ঠিক আছে? বোঝা গেল? এটা আমি করতে পারবো, কংগ্রেস তো আবার করতে পারবে না, তার আমলেও হয়েছে, সে চুপ করে বসে থাকবে, কি করবে? তো যাই হোক, তো এটার জন্য এখন মানে আমাদের রাজনীতি সেটাই হয়েছে, সবাই চোর, কে আর কাকে দোষ দেবে, মাঝখান থেকে দেখবে সবাই ভাগাভাগি করে নিজেরা ঠিক বেঁচে যায়। এ জানে আমি চোর, ও জানে ও চোর, ভাই নিজেদের মধ্যে মারপিট করে লাভ নেই। আচ্ছা, তো এই আনস্টার কোশ্চেনে কি হয়, এই আনস্টার কোশ্চেনে সাপ্লিমেন্টারি কোশ্চেন ফলো করা হবে না, যেহেতু রিটেন অ্যান্সার দিচ্ছে। রিটেন অ্যান্সার যদি দেয়, আমি এটা যখন বললাম, তখন দেখা গেল সে লিখিত একটা জিনিস কিছুদিন মানে ওই দিনই দিতে হবে তার কোনো মানে নেই, পরে দিতে পারে, ওই সেশনের মধ্যে পরে দিতে পারে। তার কাছে স্টার কোশ্চেন জমা পড়েছে, সে পুরো ডেটা এনে সেই ডেটাটা পার্লামেন্টে তুলে ধরছে যে কতগুলো টোটাল জঙ্গি হামলা হয়েছে, কতগুলো সাধারণ মানুষ মারা গেছে, কতগুলো আর্মি নেভি এয়ারফোর্স থেকে কতগুলো মানুষ মারা গেছে। ঠিক আছে? তাহলে এটা হবে আনস্টার কোশ্চেন। তাহলে তিনি যখন লিখে এই জিনিসটা জানাচ্ছেন, তার নিশ্চয়ই সাপ্লিমেন্টারি কোশ্চেন করার মতো আর কোনো জায়গা নেই। ঠিক আছে? আচ্ছা, এরপর শর্ট নোটিস কোশ্চেন। শর্ট নোটিস কোশ্চেন মানে যেটা আমরা পিঙ্ক পেপারে লিখবো। শর্ট নোটিস কোশ্চেন কিন্তু এর নোটিস লেস দ্যান 10 days ইজ অ্যান্সার ওরালি। শর্ট নোটিস কোশ্চেন কিন্তু সেটা 10 দিনের মধ্যে ওরালি আমাকে অ্যান্সার দিতেই হবে। বোঝা গেল? আচ্ছা, বাকি কোশ্চেন স্টার কোশ্চেনে কি হতে পারে? আমি সময় নিতে পারি। হ্যাঁ, অবশ্যই স্টার কোশ্চেন মানে এমন নয় যে সেটা ৫-৬ দিন পরে শোনাচ্ছি। জেনারেলি স্টার কোশ্চেন গুলো মুখে অ্যান্সার দিয়ে দেয়, তাদের যতটুকু জানা থাকে মন্ত্রীদের। আর আনস্টার কোশ্চেন সেগুলো যেগুলো অনেক ভেরিফিকেবল কোশ্চেন, যেগুলো পার্টিকুলারলি অ্যান্সার দিতে হবে, যেগুলো ডেটা দরকার আছে, সেগুলো আনস্টার কোশ্চেন, এবং সেগুলো সাপ্লিমেন্টারি কোশ্চেন কোশ্চেন তার ভেতর থেকে আর আসে না। আর শর্ট নোটিস কোশ্চেন সেটাও ওরালি অ্যান্সার দিতে পারে, কিন্তু 10 দিনের মধ্যে অ্যান্সার দিতে হবে। এমনটা নয় যে আমি কোশ্চেনটা আজকে করলাম, এই কোশ্চেনটা আজকে আমি পুট করলাম সবার শুরুতে সকাল 11টার সময়, কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সার 2-3 বছর হয়ে গেল পেলাম না, এমনটা করা যাবে না। ঠিক আছে? 10 দিনের মধ্যে অ্যান্সার দিতে হবে, এবং অ্যান্সার না দিতে পারলেও সেটাই অ্যান্সার বলতে পারবো যে এর কোনো উত্তর সরকারের কাছে নেই। বোঝা গেল? আচ্ছা, এই পুরো পার্টটা বোঝা গেছে কি একটু বলো তো, এই নোটিস কোশ্চেন এটসেট্রা এটসেট্রা, এটা থেকে প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ টুম্পা স্যার। হাত তুলেছে, বুঝেছে পুরোটা, বাকিরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পরেরটাতে গেলাম। পরেরটা হচ্ছে জিরো আওয়ার, যেটা নিয়ে আমি তোমাদেরকে আগে বলেছিলাম, জিরো আওয়ার নিয়ে মার্কেটে একটা কনভেনশন আছে। জিরো আওয়ারে কি বলবো, এই জিরো আওয়ারটা আবার দেখো, এটা করলে ভারতীয় নেতা মন্ত্রীদের আবার গালাগালি দিতে ইচ্ছে করবে না, বলে বাহ বেশ ভালো কাজ করেছে। জিরো আওয়ার কি? জিরো আওয়ার ইজ নট মেনশনড ইন দ্য রুলস অফ দ্য প্রসিডিওর। জিরো আওয়ার বলে কোনো কিছু কিন্তু পার্লামেন্টারি প্রসিডিওরে মেনশন নেই। জিরো আওয়ার বলে কিছু হয় না। দিস ইজ অ্যান ইনফর্মাল ডিভাইস, এটা হচ্ছে একটা ইনফর্মাল ডিভাইস। ঠিক আছে? In this period, the members can raise any matter without any prior notice. ঠিক আছে? এই সময় মেম্বাররা যে কোনো প্রশ্ন করতে পারে। এখন এই যে রিটেন কোশ্চেন অ্যান্সার, এখানে তো একটা নোটিশ যাচ্ছে। স্টার কোশ্চেন কি কি আছে সরকার পক্ষ পেয়ে যাচ্ছে, কার উদ্দেশ্যে কি প্রশ্ন করা হচ্ছে। আনস্টার কোশ্চেন কি কি আছে সরকার পক্ষ পেয়ে যাচ্ছে, কার উদ্দেশ্যে কি কোশ্চেন করা হচ্ছে। শর্ট নোটিস কোশ্চেন কি আছে, সরকার পক্ষ দেখে নিচ্ছে কি কি শর্ট নোটিস কোশ্চেন আছে, যেগুলো আমার তাড়াতাড়ি উত্তর দিতে হবে 2-1 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে। ঠিক আছে? এবং এগুলোর জন্য প্রিপারেশন হওয়ার সময় পাচ্ছে। কিন্তু জিরো আওয়ার পার্লামেন্টারি প্রসিডিওরে কোথাও লেখা নেই। এটা সম্পূর্ণ একটা ইনফর্মাল ডিভাইস, এবং এখানে মেম্বাররা এই সময়ে উঠে দাঁড়িয়ে সরাসরি কি করতে পারে, কোনো একটা মন্ত্রীকে তার ব্যাপারে কিছু প্রশ্ন করতে পারে। দেখা গেল ঘাটাল মাস্টার প্রজেক্ট বা মাস্টার প্ল্যান, ওটা কোন সরকারের আন্ডারে হবে, কোন মন্ত্রীর আন্ডারে হবে? সেচ ডিপার্টমেন্টের আন্ডারে। দেখা গেল জিরো আওয়ারে দেব উঠে দাঁড়িয়ে সেচ মন্ত্রীকে প্রশ্ন করলো যে স্যার, আপনার এই এই ঘাটাল মাস্টার প্রজেক্ট করতে গিয়ে আমাদের এত টাকা কেন দেয়া হয়নি? ঠিক আছে? এবারে সেখানে ইমিডিয়েটলি তিনি উত্তর দেবেন, যেমন করে তোমরা ওই এবিপি আনন্দে শোনো বা বিভিন্ন নিউজ চ্যানেলে শোনো, তিনি সাথে সাথে উত্তর দেবে যে এই কারণে দেওয়া হয়নি, কেন দেবো, তুমি তো টাকা খেয়েছো, টাকা মেরে দাও, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? কি বলছে, জিরো আওয়ার স্টার্টস, কখন স্টার্ট হয়? ইমিডিয়েটলি আফটার দ্য কোশ্চেন আওয়ার লাস্ট আনটিল দ্য এজেন্ডা অফ দ্য ডে ইজ টেকেন আপ। তাহলে জিরো আওয়ার কখন শুরু হচ্ছে? যখন এই যে বলেছিলাম 11টা থেকে 12টা পর্যন্ত প্রথম 1 ঘন্টা জেনারেলি কোশ্চেন অ্যান্সার আওয়ার হয়।
এবং এই কোশ্চেন অ্যান্সার আওয়ারটা হয়ে যাওয়ার পরে যখন কোশ্চেন অ্যান্সার আওয়ার হয়ে গেল তখন স্পিকার যিনি থাকেন তিনি চলে যান তার ব্যাক অফিসে গিয়ে সারাদিনের এজেন্ডা, এবার সারাটা দিনের এজেন্ডাটা ঠিক করে। অর্থাৎ এবার সারাদিন আমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার গুলো পেলাম, তার মধ্যে থেকে দেখবো যে কোন জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ এবং সেগুলো নিয়ে আমরা সারাদিন ধরে কথা বলবো, সারাদিন ধরে আলাপ আলোচনা করব। এটা যখন করার জন্য স্পিকার ব্যাক অফিসে যাচ্ছে, তাহলে মাঝখানে আমরা একটা সেই সময়টা স্পিকার নিজের সারাদিনের এজেন্ডা তৈরি করার জন্য মাঝখানের সময়টা আমরা 1 ঘন্টা হতে পারে, সেটা হাফ অ্যান আওয়ার হতে পারে, আমরা একটা গ্যাপ পাচ্ছি। এই গ্যাপটা অ্যাকচুয়ালি এসবিআই এর টিফিন পিরিয়ড, ঠিক আছে, যেখানে ওই সাংসদরা গিয়ে টিফিন টিফিন করবে, ঘুরবে, একটু চা ফা খাবে। কিন্তু ভারতবর্ষের সংসদরা কি করলো, এই সময়টাকেও কাজে লাগালো। কাজে লাগিয়ে কি বললো, বললো আমরা এটাকে 0 আওয়ার হিসাবে ঘোষণা করলাম এবং 0 আওয়ারে এবার এখানে আমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, প্রশ্ন এগুলো করব। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, কি বলছে দেখি, পড়লে আরো সুন্দর বুঝতে পারবো। তাহলে 0 আওয়ার স্টার্ট কি, আবার এক লাইনটা পড়ি। 0 আওয়ার স্টার্টস ইমিডিয়েটলি আফটার দ্য কোশ্চেন আওয়ার লাস্ট। যখনই কোশ্চেন আওয়ার শেষ হচ্ছে তখনই 0 আওয়ার শুরু হয়ে যাচ্ছে। কতক্ষণ? আনটিল দ্য এজেন্ডা অফ দ্য ডে ইজ টেকেন আপ, যতক্ষণ না পর্যন্ত সারাদিনের এজেন্ডাটা স্পিকার ঠিক করতে পারছে। নেক্সট, উই ক্যান ডিফাইন, হ্যাঁ এখানে বললাম যে স্পিকার চলে যাবে। স্পিকার চলে যাবে মানে ফাঁকা হাউসে ঝগড়া হবে তা নয়। এখানে স্পিকার যখন এজেন্ডা ঠিক করতে যাচ্ছে, 0 আওয়ার লিড করবে কে? ডেপুটি স্পিকার। ঠিক আছে, আচ্ছা এরপর কি বলছেন, we can define the 0 hour as the time gap between the question hour and the agenda of the day. তাহলে 0 আওয়ারকে আমরা কি বলতে পারি? কোশ্চেন আওয়ার এবং এজেন্ডা পিরিয়ডের মাঝখানের যে ফাঁকা সময়, সেটাকে আমরা 0 আওয়ার বলতে পারি। এই 0 আওয়ার নিয়ে অনেকের অনেক ধারণা আছে, তোমরা হয়তো পড়েছো, কোনো বইয়ে বলছে দুপুর 12টা, কোন কোন বইয়ে বলছে দুপুর 12টা থেকে 1টা। ঠিক আছে, এই সমস্ত লেখা আছে, কিন্তু ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পিরিয়ড শেষ হবে, তারপরে এজেন্ডা শুরু হওয়ার, সারাদিনের যে মূল এজেন্ডা সেই কাজগুলো শুরু হওয়ার মাঝের যে ফাঁকা টাইম, সেটাকে আমরা 0 আওয়ার বলছি। ঠিক আছে, পরের লাইনটা দেখো, ইট ইজ টোটালি অ্যান ইন্ডিয়ান ইনভেনশন। কি বললাম, ভারতীয় তারা সাংসদরা এটা শুরু করেছে। ইট ইজ টোটালি অ্যান ইন্ডিয়ান ইনভেনশন, এটা পৃথিবীর আর কোনো পার্লামেন্টারি প্রসিডিউরে দেখা যায় না। It is totally an Indian invention of the parliamentary procedure and has been existent since 1962. 1962 সাল থেকে এটা আছে। চায়না যুদ্ধের সময় তখন এই জিনিসটা শুরু হয়ে গেছিল, যে এখন যুদ্ধ লেগেছে ভাই, দেশে যুদ্ধ চলছে, এখন এই ফাঁকা সময় আমরা টিফিন করতে যাব না, চা খেয়ে ঘোরাতে উঠাতে যাব না, কার কি প্রশ্ন আছে বলে এই সময়টা আমরা কাজে লাগাই। সেই যে কাজে লাগানোর অভ্যেস শুরু হলো, সেটা এখনো 0 আওয়ার হিসাবেই চালু আছে, 0 আওয়ার হিসাবেই কাজ করছে। বোঝাতে পারলাম ব্যাপারটা, 0 আওয়ার কি জিনিস? স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই ছিল টোটাল তোমাদের পার্লামেন্ট। পরের দিন কিন্তু পার্লামেন্টের যে প্রসিডিওর, পার্লামেন্টারি প্রসিডিওর এটসেট্রা ডিভাইসেস, সেগুলো এখানেই শেষ। পরের দিন আমরা পার্লামেন্টারি কমিটি এবং পার্লামেন্ট সম্পর্কে আরো কিছু তথ্য জানবো। তার আগে কিন্তু পার্লামেন্ট নিয়ে একটা এক্সাম হবে, বোঝা গেল? তার আগে পার্লামেন্ট নিয়ে একটা এক্সাম হবে, সেই এক্সামটা ভালো করে যাতে দিতে পারো। এই পুরো পিডিএফ, তাহলে এটা ফুল পিডিএফ, একদম এডিট টেডিট সব করা আছে, কোথায় কোথায় ভুল আছে কি আছে সব লেখা আছে, পুরো পিডিএফটাই আমি পাঠিয়ে দেবো। এবং এই পুরো পিডিএফটা নিয়ে খুব ভালো করে দেখে খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে। এবং তোমরা যদি বলো যে তার আগে, কোশ্চেন দেওয়ার আগে 1 ঘন্টা বা আধ ঘন্টার স্যার একটা আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন অন পার্লামেন্ট, সেটাও আমি করতে রাজি আছি। সেটা তোমরা গ্রুপে জানাবে যে স্যার, সেটা হতে পারে আগামীকাল রাতেও করতে পারি, 9টা থেকে 9:30, আধ ঘন্টা বা 1 ঘন্টা। ঠিক আছে, তোমরা গ্রুপে জানাবে যে আমার, তোমাদের একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস এরকম লাগবে কিনা পার্লামেন্ট নিয়ে। যার যেখানে যেটা ডাউট আছে আমাকে জিজ্ঞেস করবে, আমি সেটা বলে দেবো। ঠিক আছে, পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। এবং শুক্রবার কিন্তু পার্লামেন্ট থেকে সেই এক্সামটা কন্ডাক্ট করা হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো আজকে এই পর্যন্তই। তাহলে তাহলে পরশুদিন আমরা ওই পরীক্ষার কোশ্চেন নিয়ে একসাথে বসছি। আরো যেটা, সেটা মাথায় রেখো, সেটা হলো যে তার আগে যদি তোমাদের কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাস লাগে, আগামীকাল দুপুর 2টোর মধ্যে আমাকে সেটা জানাবে। ঠিক আছে, চলো স্যার টাটা। টাটা স্যার।